This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আচ্ছা, এই মুহূর্তে ধরুন সমস্ত রাজনৈতিক দলই যদি ধরেন, তাদের নেতা নেত্রীদের সবথেকে বড় টেনশন কি? এমন একটা টেনশন যেটা আপনার আমারও বড় টেনশন, সেটা হচ্ছে দলবদল। কে কখন মত বদলে ফেলেন সেটাই তো সবথেকে বড় চিন্তা, তাই না? এবার সেই মত বদলটা অনেক সময় ইডিওলজি বদলের মতো হয়ে যেতে পারে। সব দেখুন, কর্পোরেটে কাজ করতে গেলে তার একটা পলিসি থাকে, ঠিক একইভাবে রাজনৈতিক দলে থাকতে গেলেও তার একটা পলিসি থাকে। কিন্তু কোথাও গিয়ে কারোর মনে যদি পরিবর্তন এসে যায় তাহলে কি হবে বলুন তো? মানে এই কথাগুলো বলছি একটাই মাত্র কারণে, হঠাৎ করে মনে হচ্ছে জানেন তো যে তৃণমূল নেতারা সবাই কি বৈষ্ণব হয়ে যাচ্ছেন। মানে সেই মনে আছে মহাপ্রভু চৈতন্যের অন্যতম পার্ষদ নিত্যানন্দ প্রভু কি বলেছিলেন, মেরেছ কলসির খানা, তা বলে কি? মানে এই বিষয়টা আসলে রাজনীতিটা তো নর্মালি ওই বৈষ্ণব আন্দোলন নয়। রাজনৈতিক নেতাদের কথাবার্তার মধ্যে একটা শাক্ত ব্যাপার আছে, শক্তির উপাসক সবাই আর কি, সবসময় মার কাট এরকম একটা ব্যাপারে থাকেন তারা। বিপক্ষ 5টা কথা বললে এই পক্ষকে তো 10টা কথা শোনাতে হবে। ওই কলসির কানা মেরেছে বলে প্রেম দেবো সে তো চলবে না। একটা কলসির কানায় উড়ে এলে 10টা কলসি নিয়ে গিয়ে মাথায় ভাঙতে হবে, এটা হচ্ছে এখনকার থিওরি। এবার সেটার মতো যদি কেউ না করেন তাহলে যে মহাভারত অশুদ্ধ হয়ে যায় সেটা সম্ভবত তৃণমূলের কেউ ইদানিং ভুলে গেছিলেন, জানেন তো? মানে মনে নেই কয়েকদিন আগে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের সেই আক্ষেপটা খুব আক্ষেপ করেই বলেছিলেন যে তিনি ছাড়া আর কেউ তৃণমূলের আর কোনো নেতা শুভেন্দু অধিকারীকে সেভাবে আক্রমণ করেন না। মানে শুভেন্দু অধিকারী যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সুযোগ পেলেই 5 কথা শুনিয়ে দেন, তৃণমূলে নাকি সেরকম নেতার বিরাট অভাব। একা কুণাল ঘোষ তিনি ওই একা কুম্ভের মতোই আর কি, এই ব্যাপারে গড় রক্ষা করছেন, এটা তার বিরাট বড় আক্ষেপ ছিল। মমতা চোর, ক্যাগ রিপোর্টে প্রমাণিত হয়েছে 2 লক্ষ কোটি টাকা মমতা চুরি করেছে। ভোট কাঙালিনী, ভোট ভিকারিনী এইরকম খুঁজে পাবেন না। মুখ্যমন্ত্রী নিজেই চোর এবং ঘুষখোর, কাকে দোষ? শুভেন্দু অধিকারীকে চোর শুভেন্দু আজ পর্যন্ত তারা বলে উঠতে পারলেন না। তৃণমূলের কিছু তথাকথিত সিনিয়র, শুধু বয়সের কারণে সিনিয়র হলে তো হলো না, তাহলে তো কচ্ছপ হচ্ছে পৃথিবীর সিনিয়রতম প্রাণী। এতদিনে মনে হচ্ছে কুণাল ঘোষের আক্ষেপের জায়গাটা দলনেত্রী রিয়েলাইজ করতে পেরেছেন, আর তাতে তার যে প্রতিক্রিয়া কি হয়েছে সেটা একদম হাতে নাতে টের পেয়েছেন মলয় ঘটক, আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটক, রাজ্যের শ্রমমন্ত্রীও। কিন্তু শ্রমমন্ত্রীর বিরুদ্ধেই কম পরিশ্রম করার অভিযোগ উঠেছে দলে। মানে কেন্দ্রের বিরুদ্ধে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ধর্না মঞ্চেই তিনি বিভিন্ন জেলার নেতাদের সাথে বৈঠক, পরামর্শ, আলাপ আলোচনা এই সমস্তগুলো করে যাচ্ছেন আর কি। পেছনে 2টো জায়গাও রয়েছে, 2টো প্রশাসনিক কাজ এবং দলীয় কাজের জন্য। কিন্তু যাই বলুন না কেন, সেগুলো যখন সেরে নিচ্ছিলেন তখনই ওই পশ্চিম বর্ধমান জেলার নেতাদের সঙ্গে কথা বলার সময় মলয় ঘটক নাকি সম্ভবত বুঝতে পারেন তিনি একটু ফাপড়ে পড়তে চলেছেন। তারই সহকর্মী দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন বিধায়ক, তৃণমূলের নেতা বিশ্বনাথ পাড়িয়াল, তিনি নাকি একদম সোজাসুজি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নালিশ করেছেন যে মলয় ঘটক দুর্গাপুরে আসছেন, অনেক কথা বলছেন, কিন্তু বিজেপির বিরুদ্ধে চুপ করে থাকছেন। আর এই কথাটা শুনেই স্বাভাবিকভাবেই শ্রমমন্ত্রী বুঝতে পেরেছিলেন যে কোথাও গিয়ে বলটা সুইং করতে শুরু করেছে আর কি। ঠিকমতো ব্যাট না চালালে ব্যাটের কানায় লেগে ক্যাচ আউট হয়ে যাওয়ার একদম সমূহ সম্ভাবনা। তাই জন্য তিনি বলার চেষ্টা করেন যে না, তিনি সব সময়তেই বিজেপিকে টার্গেট করেন, সমালোচনা করেন, কিন্তু চিড়ে ভেজেনি। শ্রমমন্ত্রীর এই পরিশ্রমটুকুও নাকি ব্যর্থ হয়েছে। অন্তত যারা ওখানে ছিলেন, যারা তৃণমূল নেত্রীর কথা শুনেছেন, তারাই বলছেন যে মলয় ঘটকের কথাবার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বিন্দুমাত্র সন্তুষ্ট হননি। উল্টে বলে দিয়েছেন তার কাছেও খবর আছে যে বিজেপিকে নিয়ে যতটা আক্রমণাত্মক হওয়ার কথা মলয় ঘটক নাকি ততটা আক্রমণ করছেন না। আর তারপরে তৃণমূল নেত্রীর নির্দেশ যে এবার থেকে সব সভার ভিডিও করে পাঠাতে হবে। মানে তিনি নিজে প্রিভিউ করে দেখবেন কে কতটা আক্রমণাত্মক হলেন, কে কতটা বিজেপির বিরুদ্ধে
আক্রমণ শানালেন। কথাটা শোনা অবধি না হঠাৎ করে ওই শেখ শাহজাহানের কথাটা মনে হচ্ছিল, জানেন তো, মনে পড়ছে তার বাড়ির চারপাশেও তো এরকম সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা হয়েছিল তার গতিবিধি, মানে সন্দেশখালীর বাঘের গতিবিধি ট্র্যাক করতে। আর এখন এই ভিডিও রেকর্ডিংয়ের দরকার পড়ছে দলের নেতাদের বক্তব্যের গতিবিধি ট্র্যাক করতে। মুশকিল হচ্ছে আজ পর্যন্ত তো ওই রেকর্ডিংয়ে গতিবিধি দূরের কথা, বাঘের ছিটে ফোটা ছবিও কেউ দেখেননি, অন্তত আদালত তো জানতে পারেনি। এক্ষেত্রেও সে একই ঘটনার পুনরাবৃত্তি হবে না তো? 2রা ফেব্রুয়ারি পূর্ব পশ্চিম বর্ধমান নিয়ে একটি দলীয় বৈঠক করেন এবং সেই দলীয় বৈঠকে বেশ কিছু নেতা দীর্ঘদিন ধরে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ করে আসছেন যে যখন শীর্ষ নেতৃত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি বা অন্যান্য নেতা নেত্রী যখন বিজেপির বিরুদ্ধে তোপ দাগছে, এই জায়গায় দাঁড়িয়ে মলয় ঘটক বিজেপি বিরোধী কোনো কথা বলেন না। মলয় ঘটকের মুখে বিজেপির বিরুদ্ধে কোনো কথা শোনা যাচ্ছে না, অভিযোগ। এটা দলের আভ্যন্তরীণ বিষয়, এটা আমি বাইরে এটা বলতে পারবো না। আর মলয়দা আমাদের দলের সিনিয়র মোস্ট ক্যাবিনেট মিনিস্টার, সুতরাং তার বক্তব্য, তার কথা উনি নিজে ভালো বলতে পারবেন। আর আমি দলের আভ্যন্তরীণ বিষয়টাকে বাইরে উত্থাপন করার মতন সাহস এবং স্পর্ধা আমার নেই। এত চুরি করেছেন, ইডি সিবিআই ডাকছে, ভয় যেতে পারছেন না, বলার নেই তো কিছু। ওদের লোক ওদের বিরুদ্ধেই বলছে, ওদের নেতারা ওদের বিরুদ্ধেই বলছে। মলয় ঘটক কি আপনাদের সঙ্গে যোগাযোগ রাখছে? প্রশ্নই নেই। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর কাছে যখন এই বক্তব্য আসে, তখন তিনি অভিযোগ আসার পরে জানান মলয় ঘটককে, এরপর থেকে যখনই কোনো সভায় বক্তব্য রাখবে তার ভিডিও যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে আসে। দলের যদি কোনো সমস্যা হয়, দলের চলার পথে যদি প্রতিবন্ধকতা তৈরি হয়, নিশ্চিতভাবেই সেটা দলের অ্যাপ্রোপ্রিয়েট ফোরাম আছে, জায়গা আছে, সেখানে দাঁড়িয়ে আমি প্রতিবাদ করব, সেখানে দাঁড়িয়ে বলবো। কে বিজেপিপন্থী তৃণমূলের মধ্যে আর কে তৃণমূলের মধ্যে বিজেপিপন্থী নয় এ বোঝা মুশকিল। আর কার কাছে অভিযোগ করা হচ্ছে? যার কাছে অভিযোগ করছে সেই তো হচ্ছে যে নিজের ভাইপোকে বাঁচানোর জন্য বিজেপির দোরগোড়ায় গিয়ে উপস্থিত। গোটা বিষয়টা না শুনে মনে হচ্ছে মলয় ঘটকের উভয় সংকট, জলে কুমির, ডাঙায় বাঘ, যেদিকেই যাবেন সেদিকেই খাবে, এরকম একটা জায়গা। কেন মনে হচ্ছে জলে কুমিরের কথাটা, সেটা অবশ্য একটু ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা করলে আপনারাও বুঝতে পারবেন যে গোটা বিষয়টা কোনখান থেকে কোনখানে পৌঁছচ্ছে। আপাতত মলয় ঘটকের অবস্থা ওই উভয়শঙ্কু অবস্থায়। তিনি এই মুহূর্তে নিশ্চয়ই বিচার করছেন আর কি, মনে মনে ভাবছেন যে কোনটা শ্রেয়, কুমির না বাঘ। बंगाल को पूरे भारत के अंदर भ्रष्टाचार के कारण बदनाम करने का काम ममता बनर्जी की सरकार ने किया। কয়লার কালি থেকে গরু পাচার, স্কুলের নিয়োগ থেকে রেশনে বেনিয়ম, দুর্নীতি অস্ত্রে শান দিয়েই ধর্মতলা সভায় তৃণমূল সরকারকে নিশানা করেছিলেন অমিত শাহ। কাকতালীয়ভাবে কয়লা পাচার মামলায় কম করে 12 বার মলয় ঘটককে তলব করেছে ইডি। 12 বার মলয় ঘটককে তলব করলেও, কলকাতা ও দিল্লিতে ডেকে পাঠালেও 12 বারের মধ্যে নাকি মাত্র একবার হাজিরা দিয়েছিলেন মন্ত্রী। ডিসেম্বর মাস থেকে মলয় ঘটকের বিরুদ্ধে তেড়েফুঁড়ে তদন্ত শুরু করেছে সিবিআইও। শ্রমমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস চেয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ইডি সিবিআই এর দাবি, কয়লা পাচারে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। কোথায় গিয়েছে সেই কালো টাকা, তারই উত্তর পেতে নাকি কেন্দ্রীয় গোয়েন্দারা মলয় ঘটককে ডেকেই চলেছেন। এবার আপনাদের একটু কুমির আর বাঘের গল্পটা বোঝাই। দেখুন, বাঘ তো বুঝতেই পারছেন, আপাতত বাঘ ডাকছে, বাঘের পিঠে না, বাঘের একদম সামনে দাঁড়িয়ে আছেন মলয় ঘটক, তাই জন্যই রেকর্ডিংগুলো তাকে রেডি করতে হবে। কিন্তু কুমির, জলে তো নামতে হবে মনে হচ্ছে বাঘকে এড়াতে হলে। কুমির কেন ধরবে সেটাও এর আগে তৃণমূল দলনেত্রী পরিষ্কার করে তার দলের লোকজনকে কিন্তু বুঝিয়েছেন। আমরা তো নিমিত্ত মাত্র, যেগুলো বোঝানো হয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। মনে আছে সেই ওয়াশিং মেশিনেরটা ছবিটা, একটা সভার মধ্যে ওয়াশিং মেশিন এনে সেখানে কিন্তু বারবার দেখিয়ে দিয়েছিলেন কিভাবে, মানে বোঝানোর চেষ্টা করেছিলেন যে কোথাও কারোর বিরুদ্ধে কোনো রকম অভিযোগ থাকলে তিনি যদি কোথাও গিয়ে বিজেপির শরণে যান তাহলে তার যাবতীয় দোষ গুণ সমস্ত কিছু ধুয়ে মুছে সাফ, সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়।
এবং সেটা যদি না হয় সেটাও বারবার বিভিন্ন জায়গায় পরিষ্কার করে দিয়েছেন। যারা যারা তার দলের লোকজন তাদের ডিস্টার্ব করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হবে, তাদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে ইডি সিবিআইকে। ইডি সিবিআই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই সমস্ত বিভিন্ন তাদের দলের যে নেতা তাদের বিরুদ্ধে কাজ করছে ওই কেন্দ্রের বা বিজেপির নির্দেশে। এবার বুঝতে পারলেন কুমিরটাকে বাবুর মাত্র 12 বার ডেকেছে তারা এখন অবধি, একবার মাত্র গেছেন মলয় ঘটক। আবার মহাভারতের কথা বলি আপনাদের, ইদানিং না এই মানে রাম মন্দির দেখার পর থেকে রামায়ণ মহাভারত এগুলো সব নতুন করে ঝালিয়ে নিতে ইচ্ছে করছে। এগুলো সবই তো এখন আমাদের রাজনৈতিক বিষয়ের প্রতিপাদ্য। বাকি রাজনৈতিক বই টই পলিটিক্যাল সায়েন্সের বই ওগুলো পড়ে পড়লেও চলবে, এইগুলো পড়লে পুরো রাজনীতিটা পরিষ্কার হয়ে যাবে। এই মহাভারত, সেখানে শ্রীকৃষ্ণ শিশুপালকে কি বলেছিলেন মনে আছে? 100টা পর্যন্ত অপরাধ তিনি ক্ষমা করবেন, কিন্তু 101 নম্বর অপরাধ করলেই ব্যাস আর রেহাই নেই। শিশুপাল পরোয়া করেননি, 100 বার ছাড় পেয়ে গেছিলেন, 101 নম্বর বার যেই অপরাধটা করেছেন অমনি ব্যাস সুদর্শন চক্র গিয়ে গলা ঘচাংফু। এই ঘচাংফু কথাটা ইদানিং কিন্তু আমরা বারবার শুনি রাজনীতিতে। শ্রীকৃষ্ণ শিশুপালকে ছাড়েননি, শাস্তি দিয়েছেন। এবার ইডি মলয় ঘটকের কতগুলো গড়হাজিরা সহ্য করবে সেটা এখন এক বড় প্রশ্ন, সেটা কেউ জানে না। এবং এটাও জানে না যে ইডি আদৌ পরের বার ডাকবে কি ডাকবে না। কিন্তু যদি ওই তৃণমূল নেত্রীর যে ফর্মুলা সেটা যদি সত্যি হয় তাহলে তো ডাক পেলেও পেতে পারেন। মানে এরপর যদি মলয় ঘটক সত্যিই ডাক ঠাক পেয়ে যান, মানে প্রথম কথা মলয় ঘটক যদি ডাক ছাড়েন তৃণমূল নেত্রী যেরকম বলেছেন, এবং তারপর যদি তাকে সত্যিই ইডি ডেকে পাঠায়, মানে ইডির ডাক পান বা সিবিআইয়ের ডাক পান, তারপর ইডির দপ্তরে যদি তিনি না যান তাহলে কি হবে? মানে ওই শিশুপাল তত্ত্ব কতবারের জন্য খাটবে সেটা তো আমরা জানি না। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী এই রকম পজিশনে তিনি পড়তেই পারেন, তা ভয়টা কি একদম মনের মধ্যে নেই? বিজেপি নাকি ওয়াশিং মেশিন, ওয়াশিং পাউডার, একটা ওয়াশিং পাউডার সাদা কালো হয়ে ঢুকবে, কালো পাউডার দিয়ে দেবে, আর ব্যাস ওয়াশিং মেশিন দিয়ে সাদা পাউডার বেরিয়ে আসবে, পুরো রং করে চুনকাম করে বের করে চলে দেবে। ওরা ভয় দেখিয়ে ভোট করতে চায়, বলবেন ভয় দেখাবে না, এজেন্সি দিয়ে ভোট করতে চায়, ভয় দেখিয়ে ফোন করে করে বলে শোন না তুই যদি আমাদের সাথে না আসিস তোর বাড়িতে ইডি পাঠিয়ে দেবো। ইডি কি করবে? সিবিআই কি করবে? আজ আছে কাল নাই। আচ্ছা, এই সমস্ত কথাবার্তা যিনি একবার শুনেছেন, নেত্রী বলে কথা, নেত্রী বলছেন যখন, কথাগুলো কিন্তু মনের মধ্যে একদম গেঁথে যাবে, মানে গেঁথে যেতে বাধ্য। এইটা যদি কারোর মনের মধ্যে গেঁথে যায় তার পক্ষে সত্যিই কি আর কাউন্টার অ্যাটাকে যাওয়াটা সম্ভব, মানে অল আউট অ্যাটাকে যাওয়াটা সম্ভব? আগে প্রশ্ন, কারণ অল আউট অ্যাটাকে যেতে গেলে তার তো মনে হতে পারে যে কাউন্টার অ্যাটাকে তার ডিফেন্স আবার উড়ে যাবে না, তো নিজের ডিফেন্স সামলাবেন নাকি পাল্টা আক্রমণ করবেন, এটা তো বড় প্রশ্ন। এবং মনের মধ্যে আরও কয়েকটা জিনিস, শুধু যে খেলাধুলো তা তো না, এখন সব কিছু ওই খেলা হবে বলে কথাবার্তা বলছেন। এবারও এই লোকসভা ভোটের আগেও তৃণমূল নেত্রী ফের খেলা হবে স্লোগান তুলেছেন। তো এই খেলার কথা, তো খেলার থিওরি তো বললাম, আক্রমণ করতে গিয়ে পাল্টা আক্রমণে গোল না খেয়ে যান, এই চিন্তা তো সবার মনের মধ্যে থাকবে। আবার একই সঙ্গে নিউটনের থিওরি, এই সায়েন্সটা আজকাল আফটার অল দেখুন পলিটিক্যাল সায়েন্স তো, তাই না? তো সায়েন্স ব্যাপারটা আছেই। নিউটনের সেই তৃতীয় গতিসূত্রের কথা সেটা তো আমরা সবাই জানি, সায়েন্স পড়ি চাই না পড়ি সবাই জানি। এভরি অ্যাকশন হ্যাজ গট ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান। প্রত্যেকটা অ্যাকশানের একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে প্রত্যেক ক্রিয়ার। এবার নিউটনের সেই তৃতীয় গতিসূত্রের কথাও কি তাদের মনে পড়বে না? কারোর কি মনে পড়বে না যে তিনি ক্রিয়া করলে প্রতিক্রিয়াটাও যদি হজম করতে হয় তাহলে কি হবে? মানে সোজা বাংলায় বিজেপিকে আক্রমণ করতে গিয়ে যদি ইডি সিবিআইকে খুঁচিয়ে দেওয়া হয়, এটাই তো তৃণমূলের নেতারাই বলেছেন যে কেন্দ্রীয় এজেন্সি সবসময় এটাই করে, বিজেপির কথা শুনে চলে। এই সমস্ত থিওরি যদি কারোর মাথার মধ্যে ঘোরে, এতদিন তো তাদের এটাই বলা হয়েছে, তাদের শোনানো হয়েছে, তাহলে তাদেরকে খুব দোষ দেওয়া যাবে। এই জায়গাতেই মনে হচ্ছে মলয় ঘটকের মনের মধ্যে না এখন টালমাটাল চলছে, তার এখন একদম পুরো বিরাট বড় পরীক্ষার সামনে পড়ার মতো দশা, একেবারে সীতার মতো অগ্নি পরীক্ষা। দলীয় লাইন যে তিনি মেনে চলছেন
তার একদম পরীক্ষা দিয়ে দেখাতে হবে। আবার পরীক্ষা দিতে গিয়ে যদি দেখেন যে এতদিন তার দলের নেতারাই ইডি সিবিআই সম্পর্কে যে কথাগুলো বলেছেন সেগুলো সত্যি, তাহলে যে কী হবে তারপরে, মানে পরবর্তী সময়টা তার পক্ষে যে সুখকর নাও হতে পারে, সেই বুক দুরু ভাবটাও তো রাখতে হবে। আচ্ছা, এইটাই কি তৃণমূল নেত্রী চাইছেন? মানে সবার সামনে দুধ কা দুধ পানি কা পানি করে দিতে চাইছেন যে কি হয়, কার বিরুদ্ধে মুখ খুললে তার প্রতিক্রিয়া হয়, সেটাকে একদম হাতে গরম পরীক্ষা করে দেখিয়ে দিতে চাইছেন? তাহলে তো সেক্ষেত্রে মলয় ঘটক সেই এক্সপেরিমেন্টের ক্ষেত্রে কি, যাই হোক, কারণ সেক্ষেত্রে তৃণমূল বলতে পারবে দেখুন যে বিজেপির বিরুদ্ধে মুখ খুললে প্রতিহিংসা রাজনীতির শিকার হতে হয়। আর এর একটা উল্টো দিকও আছে, সত্যিই মুখ খুললে বিপদ ডেকে আনার তত্ত্বটা যদি তখন অন্য তৃণমূল নেতাদের মাথায় গেঁড়ে বসে, তাহলে কিন্তু আবার উল্টো বিপদ। শুধু মুখ বন্ধ রাখার উপর ভরসা না করে কেউ কেউ হয়তো তলায় তলায় সরাসরি যোগাযোগ রাখতেও শুরু করে দিলেন, বা যোগাযোগ হয়তো আছে সেটা আরও বাড়িয়ে দিলেন। কারণ ইডি আর সিবিআইয়ের নজরে আছেন, কেন্দ্রীয় এজেন্সি একাধিকবার ডেকেছে, আবার ডাকতে পারে, অথবা এখনও ডাকেনি কিন্তু ডাকতে পারে, নজরে রয়েছে। এরকম নেতা তো তৃণমূলে এই মুহূর্তে কম নেই। জাতে মাতাল তাহলে ঠিক, এরা ইডি সিবিআই ডাকছিল মাঝখানে, বলা বন্ধ করেছে শুধু নয়, তার জন্য কত উৎকোচ দিয়েছে সেটাও দেখতে হবে। এরা ঝোলা ভরে ভরে দিয়ে আসছে, তাই থামছে, কখনো থামছে, কখনো গতি বাড়ছে। এদের সঙ্গে খোকাবাবুদের খুব ভালো রিলেশন আছে। ভূত দেখছে মমতা ব্যানার্জি, মলয় ঘটককে বলছে, কে বলছে, তাকে বলছে। এরা তো কর্মচারী, এটা তো পার্টি নয়। কর্মচারীরা এইসব কথা শুনছে, তাই ট্রাপিজের খেলা খেলছেন, এতে কোনো লাভ হবে না। মানুষ নরেন্দ্র মোদিজির পক্ষে, তৃণমূল উড বি রিজেক্টেড। টাইম হয়ে গেছে, টাইম ইজ নকিং দ্য ডোর। মলয় ঘটক সুর চড়াচ্ছে না, এটা সবাই জানেন, এর মধ্যে নতুন কিছু নেই। ওকে 12 অথবা 13 বার ইডিতে ডেকেছে, তারপরে উনি টিকে আছেন দিল্লির রাজনীতির বদান্যতায়, বিজেপির বদান্যতায়। এটা দিয়ে নতুন কি আছে? ভাইপো সহ এই সব তো এইভাবেই টিকে টুকে আছে না। মুখ্যমন্ত্রীর আগ্রহ হচ্ছে এটা বোঝা, আমি যতটা বিজেপির সঙ্গে ফিট করে রেখেছি, আমার চাইতে কেউ আবার বেশি প্রো বিজেপি হয়ে যাচ্ছে না তো। সব বিরোধী দলের নেতাদের মুখ চোখ দেখলেন, তাদের বক্তব্য শুনলেন, দেখে মনে হচ্ছে না নিশ্চিতভাবে এই প্রবল মজা পাচ্ছেন তারা। কিন্তু যে সিচুয়েশনটা মলয় ঘটককে ফেস করতে হচ্ছে সেটা কিন্তু কঠিন। মানে এগুলো বাংলায় অনেক প্রবাদ আছে জানেন তো, যে প্রবাদগুলো অনেক সময় সিচুয়েশানগুলো খুব স্পষ্ট করে বুঝিয়ে দেয়, সব কথা বলতেও লাগে না, শুধু পরপর সাজিয়ে নিন কয়েকটা প্রবাদ, দেখবেন এই রাজ্যের শ্রমমন্ত্রীর সিচুয়েশানটাই যদি একদম ধরেন, একদম জলের মতো বুঝতে পারছেন। মানে ধরুন, চাচা আপন প্রাণ বাঁচা, আপনি বাঁচলে বাপের নাম, বা শ্যাম রাখি না কুল রাখি দশা, এ সমস্ত আর কি। এরকম অনেক প্রবাদ আছে, পরপর নিজের পছন্দ মতো সাজিয়ে টাজিয়ে নিয়ে দেখুন, বুঝতে পারবেন যে মলয় ঘটক কীরকম সংকটে পড়েছেন। মানে সেটাকে উভয় সংকট বলবেন কি বলবেন না। তবে একটা ব্যাপার খেয়াল করে দেখবেন, যত বিরোধী দলের লোকজন এই সমস্ত বলছেন ঠলছেন, দেখবেন তৃণমূলের কেউ, তারা কিন্তু এই সমস্ত ব্যাপারগুলোতে কেউ কোনো কথাই বলছেন না। তার কারণ কি? একা মলয় ঘটক কি উভয় সংকটে, নাকি আরও কেউ আছেন যাদেরও একই অবস্থা? তারা হয়তো কোথাও গিয়ে ভাবছেন যে আগ বাড়িয়ে কিছু বলবো, সেটা খুঁটে পড়ে গোবর হাঁসের মতো ব্যাপার হয়ে যাবে না তো। তাই এই সিচুয়েশানগুলো বোঝার জন্য কিছু কথা তো বলতেই হবে, যে কথাগুলো আজ না বললেই নয়।